খামেনির পর প্রতিরক্ষা মন্ত্রী সেনাপ্রধান নিহতের খবর দিল ইরান। পাল্টা অভিযানের হুঁশিয়ারি, পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলায় নিহত ৯। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলে প্রভাবযাত্রায় চরম অনিশ্চয়তা, আগ্রাসনের প্রভাবে ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা বলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী, বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়াদের দেখভালের নির্দেশ। এবং সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অ্যাকশন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। আর শুরুতেই জানাবো ইরানের উপর মার্কিন ইসরায়েলের হামলা প্রসঙ্গ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ এবং সেনাপ্রধান আব্দুল রহিম মোসাভি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এই খবর নিশ্চিত করেছে। এদিকে দেশ পরিচালনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এদিকে খামেনির মৃত্যুতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। The attacks come despite representatives from Washington. ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালের দিকে নিহত হয়েছেন। তিনি ওই সময় অফিসে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। খামেনি ছাড়াও হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি শোক জানিয়ে বলেছে, ইরান একজন মহান নেতাকে হারিয়েছে। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও হত্যাকারীদের হাতে তার শাহাদাত এই মহান নেতার বৈধতা ও তার নিজেকে নিবেদনের গ্রহণযোগ্যতার প্রমাণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তারা আরও জানায়, তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ় অবস্থানে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় এ পর্যন্ত ৫ জনের নাম উঠে এসেছে। এরা হলেন মোস্তফা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহদি মীর বাঘেরি, হাসান খোমেনি, হাশেম হোসাইনি বুশেহরি। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি ২ থেকে ৩ দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঐশী আলম, মোহনা সংবাদ। মার্কিন আধিপত্যবাদ ও ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ ৩ যুগের লড়াই শেষে সমাপ্তি ঘটল এক মহাকালের। ১৯৮৯ সালে সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর আয়াতুল্লাহ আল খামেনি ইরানকে পরিণত করেন মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে। দীর্ঘ শাসনামলে বিক্ষোভ আর পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে সামলেছেন ইরানের শাসনভার। কাশেম সোলাইমানি, ইব্রাহিম রাইসি সহ বেশ কয়েকজন ঘনিষ্ঠ সঙ্গীকে হারিয়েও দমে যাননি তিনি। নানা চাপেও মাথা নত না করা খামেনিকে উৎখাতে ব্যর্থ হয়ে এবার তাকে হত্যা করল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত তাহসিন তারিনের ডেস্ক রিপোর্টে। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে যে ইসলামী বিপ্লব হয়েছিল ইরানে, তাতে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনিও। শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজপথ কাঁপিয়ে বেশ কয়েকবারই যেতে হয়েছিল কারাগারে। ১৯৮৯ সালে খোমেনি যখন ইরানের সর্বোচ্চ নেতা হন, তখন দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন খামেনিও।
খামেনি উপপ্রধানমন্ত্রী থাকাকালীন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আরও শক্তিশালী হয়ে ওঠে। এরপর 1981 থেকে 1989 সাল পর্যন্ত সামলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয় তৎকালীন বিশেষজ্ঞ পরিষদ। এর আগে 1981 সালে মসজিদ বোমা হামলায় গুরুতর আহত হয়েছিলেন খামেনিও। এই হামলায় তার ডান হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রায় 87 বছর বয়সী খামেনি গত 36 বছর ধরেই ইরানের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। দীর্ঘ শাসনামলে দেখেছেন অনেক চড়াই উতরাই। এই সময়ে কয়েকবারই সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়েছে ইরান। তাকে উৎখাতের কম চেষ্টা করেনি ইসরায়েল যুক্তরাষ্ট্র। গত জুনে তেল আবিবের সাথে সংঘাতেও জড়ায় দেশটি। প্রভাবশালী দুই দেশের চক্ষুশূল হয়েও বছরের পর বছর ধরে ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে নিজের পদ অক্ষুণ্ণ রেখেছিলেন খামেনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে কুডস ফোর্স কমান্ডার কাশেম সোলাইমানি ও সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হারিয়েছেন বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে। এবার যেন তিনি যোগ দিলেন তাদের দলে। শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অবসান ঘটল খামেনির দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। রোববার এই সংঘর্ষের ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সাব্বির মেমন এ তথ্য দিয়েছেন। তিনি জানান, কনসুলেটের কাছে বিক্ষোভের জেরে 9 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই পুরুষ। এছাড়াও আহত হয়েছেন 32 জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে করাচিতে বিক্ষোভ হয়। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলে চরম অনিশ্চয়তা ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে পরিস্থিতির উপর নজর রেখে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনায় সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথে। নিরাপত্তাজনিত কারণে মধ্যপ্রাচ্যমুখী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় চরম অনিশ্চয়তায় পড়েন হাজারো প্রবাসী ও কর্মপ্রত্যাশী যাত্রী। চারদিকে উদ্বিগ্ন মানুষের ভিড়, কারো চোখে অনিশ্চয়তা, কারো কণ্ঠে ক্ষোভ। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব এসে পড়েছে বাংলাদেশের আকাশপথে। যে 2 দিন ধরে ভাড়া থাকতেছি নিজের গাড়িটার টাকা দিয়া, নিজেরা তো চারিদিকে বিদেশ থেকে আসছে, নিজেরা হরান হইতো, এটা তো নিজের তো শরম লাগে। যাদের ভিসার মেয়াদ আছে ঠিক আছে, হয়তো বা দূরান্ত থেকে আসছে, ওরা হয়তো 5-10 হাজার টাকা খরচ করে আবার আসতে পারবে, কিন্তু যাদের ভিসার মেয়াদ শেষ, গরিব মানুষ, তারা কি পর্যায়ে, কোন পর্যায়ে দাঁড়াবে? অনেকেই টিকিট কনফার্ম করে লাগেজ প্রস্তুত করে বিমানবন্দরে এসে জানতে পারেন তাদের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত। হঠাৎ এমন সিদ্ধান্তে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা। সন্ধ্যা 7টা ফ্লাইট ছিল, তো ফ্লাইট বন্ধ হয়ে গেছে, বলছে যে মধ্য ফ্রান্সে যুদ্ধ চলতেছে। তবে এর মাঝেই সীমিত আকারে ফ্লাইট পরিচালনা করছে ইউএস বাংলা এয়ারলাইন্স রিয়াদ, জেদ্দা এবং মাস্কাট রুটে। যাত্রীদের খোঁজ নিতে বিমানবন্দর পরিদর্শনে এসে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের জন্য সকল সেবা উন্মুক্ত রেখেছে মন্ত্রণালয়। আমরা আমাদের প্যাসেঞ্জারদেরকে যেভাবে স্মুথলি যাওয়া যায় সেই হ্যান্ডেলিংয়ের জন্য সিভিল এভিয়েশন, তারপরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সবাই আমরা কাজ করছি। যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এবং যাবে, সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন এরা এখানে কাজ করছে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি এর মৃত্যুর খবরে চরম উদ্বেগ ও ক্ষোভের প্রকাশ করেছে অনেকেই। আমরা মনে বহু দুঃখ পেয়েছি, আঘাত পেয়েছি। আমেরিকার মতো আমি আঘাত করতাম, জানে প্রাণে আমি আঘাত করতাম। এটা তো কাফের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল আগ্রাসনের প্রভাবে বৈশ্বিক অর্থনীতি এবং কূটনীতিতে পড়বে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশ্ব তেল বাজারে দেখা দিতে পারে অস্থিরতা। তবে ভারত, চীন ও রাশিয়ার কূটনীতিতে যুদ্ধের চিত্র বদলে যেতে পারে বলেও মনে করছেন তারা। অন্যদিকে পাক আফগান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করবে বলে আশঙ্কাও বিশ্লেষকদের। বিস্তারিত তরিকুল ইসলামের প্রতিবেদনে। একই দিনে দুই ভূখণ্ডে লেলিহান শিখা, মধ্যপ্রাচ্যে আকাশপথে হামলা, দক্ষিণ এশিয়ায় সীমান্তে গোলাগুলি। বিশ্ব রাজনীতি আবারও প্রবেশ করেছে অনিশ্চয়তায়।
এই সংঘাত কেবল আঞ্চলিক সীমায় আটকে থাকবে না, এর প্রভাব বৈশ্বিক অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনীতিতে পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। এই যুদ্ধ করার পিছনে কি অবজেক্টিভ থাকতে পারে? এখন অবজেক্টিভটা যদি হয় রেজিম চেঞ্জ, তাহলে এক ধরনের রিয়াকশন, আর একটা যদি হয় না, অবজেক্টিভটা হলো তাদের ডোমেস্টিক পলিটিক্সের একটা অংশ। এর প্রভাবে বিশ্ব তেলবাজারে অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোকে করবে নড়বড়ে। যদি স্টেটমেন্ট দিতেই হয়, তাহলে সেই স্টেটমেন্টে থাকা দরকার যে আমরা ডিপ্লোমেসির মাধ্যমে সমাধান চাচ্ছি, বা পিসফুল মিন্সের মাধ্যমে সমাধান চাচ্ছি, কারণ যুদ্ধের মাধ্যমে কোনো কিছু সমাধান হয় না। বিশ্বের শক্তিধর দেশগুলোর অবস্থান এখন গুরুত্বপূর্ণ। ভারত, চীন, রাশিয়া কূটনীতির মাধ্যমে যুদ্ধের চিত্র বদলে দিতে পারে। যে রাশিয়া বা চীন সরাসরি তারা জড়িত হবে, কারণ এটা তাদের একেবারে কোর ইন্টারেস্টের সাথে সম্পর্ক না কোনোভাবেই। ইনডাইরেক্টলি কোনো সন্দেহ নেই। তবে এখনো সরাসরি বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়নি। তবে একাধিক ফ্রন্টে সামরিক উত্তেজনা বিশ্বকে অস্থিতিশীল সময়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য এই বিশেষজ্ঞের। হয় তাদের যুদ্ধ দরকার, আর নাহলে যুদ্ধ পরিস্থিতি দরকার। নাহলে এত মানে এত অস্ত্রতার এবং তার সাথে প্রচুর লোকের এমপ্লয়মেন্ট জড়িত, তো সেই জায়গায় যদি ভাটা পড়ে, এত বিশাল, যার জন্য সে থামাতে পারছে না কোনোভাবে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রেমিটেন্স প্রবাহে ব্যাঘাত ঘটলে দেশের অর্থনীতিতে চাপ পড়বে বলে আশঙ্কা জানান তিনি। যেহেতু আমাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, দাম বেড়ে যাওয়ার ব্যাপার আছে, ওই ব্যাপারে আমি মনে করি যে নিজের সেই তাগিদে সচেতন তো শুধু বটে না, একেবারে হোমওয়ার্কটা করা দরকার। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্লাইট বাতিলে বিমানবন্দরের আটকে পড়াদের দেখভালের কঠোর নির্দেশনা দেন তিনি। সচিবালয়ের সরকার প্রধানের সঙ্গে বৈঠকের পর তার নির্দেশনা তুলে ধরেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার আশা, মধ্যপ্রাচ্য সংকট তেলের বাজারে প্রভাব ফেলবে না। মফিউর রহমানের রিপোর্ট। সপ্তাহ শুরুর দিন সকালে সচিবালয়ে নিজ দপ্তরে কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা, জ্বালানি তেলের বাজার এবং যুদ্ধে বাংলাদেশের ভূমিকা নিয়ে আলোচনা হয় সেখানে। পরে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশিদের সহযোগিতা এবং নিরাপত্তা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রধান প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা, এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। জ্বালানি তেলের বাজার সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আন্তর্জাতিক মহলকে আলোচনার তাগিদ দিয়েছেন তারেক রহমান। এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো। আমরা চাই এই ডিএসকেলেশন হোক এই সমস্যা ডিপ্লোমেসির মাধ্যমে। আমরা আহ্বান জানাচ্ছি ইন্টারন্যাশনাল কমিটির মধ্যে আমরা একটা অংশীদার হিসাবে। বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ দেশ। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যে আর্থওয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ স্বেচ্ছাসেবক আমরা যেমন আমাদের কোস্টাল এরিয়ার মধ্যে আছে ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকা হবে বলেও জানান মন্ত্রী। বিল্ডিং কোডের মধ্যে অন্তর্ভুক্ত করা থাকে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার জানাবো দেশের সংবাদ। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, অপরাধীদের তালিকা প্রস্তুত, কেউ ছাড় পাবে না। সশস্ত্র বাহিনী কবে ব্যারাকে ফিরবে সে বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট।
বিএনপি সরকার গঠনের পর ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে প্রথম বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব বৈঠকের বিষয়ে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার পর সশস্ত্র বাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা এটা সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই অ্যাকশন শুরু হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত হত্যা শূন্যে নামানোর বিষয়ে আলোচনা হয়েছে। নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সাথে হাইকমিশনারগণ বা অ্যাম্বাসেডরগণ সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, এটা তারই অংশ। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। এদিকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠকে বাণিজ্য, ভিসা প্রক্রিয়া এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বলে জানান সালাউদ্দিন আহমদ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আর বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন, ফ্যামিলি কার্ড সহ জনকল্যাণে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকালে রাজধানীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কার্যক্রম পরিদর্শনে আসেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, ফ্যামিলি কার্ড বিতরণে মধ্যস্বত্বভোগী কোনো সংস্থা থাকবে না। এ বিষয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। কোনো ধরনের দুর্নীতি করার কোনো সুযোগ নাই এবং সব জিনিস ট্রান্সপারেন্ট লাইক ওয়াটার। কার্ড পাচ্ছে প্রত্যেকটা পরিবার, সেখানে প্রত্যেকটা পরিবার কার্ড পাচ্ছে, কাজে এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই, কারণ কাউকে বাদ হচ্ছে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে স্বজন প্রীতির কোনো সুযোগ নাই, কারণ সব স্বজনই পাবে। স্বজন প্রীতি করে লাভটা কি? এদিকে দুপুরে করাইল বস্তির বিভিন্ন খাল এবং ফ্যামিলি কার্ডের কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি সহ আরও অনেকে। পরিদর্শন শেষে কথা বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। বলেন, সরকারের স্বল্প সময়ে জনকল্যাণমুখী নানান কাজ দৃশ্যমান হচ্ছে। জনগণের সেবক হিসাবে জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্য মতো আমরা চেষ্টা চালিয়ে যাব। জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি তার নির্বাচনী যখন প্রচার করছিলেন তিনি কিন্তু অঙ্গীকার করেছিলেন যারা গরিব, অর্থনৈতিকভাবে অসচ্ছল নারী কর্তা ব্যক্তিকে একটা ফ্যামিলি কার্ড দিবে। বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মাত্র 15-16 দিনের মাথায় সেটাকে কার্যকরী করা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। জনগণের দুর্ভোগ কমবে, মানুষ পরিবেশ বান্ধব একটি পরিবেশ পাবে, মশামুক্ত একটা পরিবেশ পাবে, আলো ঝলমল একটি পরিবেশ পাবে, সুন্দর একটা ফুটপাত পাবে, চলার রাস্তা পাবে। এরকম পরিবেশ করবার জন্য একদম জনগণের একদম তৃণমূল পর্যায়ের জনগণের সুবিধা হবে যে বিষয়গুলো, সেইগুলোকে আমরা নোটিশ করে আমরা গুরুত্ব দিয়ে সেভাবে আমরা নতুন করে প্রকল্প তৈরি করছি। এ সময় দলের নাম ভাঙিয়ে স্বার্থ হাসিলের কোনো সুযোগ নেই বলে হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মজ্জিমদের ভাতা সহ সরকারের যে সুবিধাগুলো, এগুলোর ব্যাপারে কোনো টাউট বাটপারের পাল্লায় পড়বেন না, কাউকে কোনো ঘুষ বা উপঢৌকন দেবেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
7 মাত্রার বেশি ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ। ঝুঁকিতে আছে ঢাকায় 90% ভবন। বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলে গেল 1 মাসে অন্তত 10 বার ভূকম্পন অনুভূত হয়েছে। গড় হিসেবে 2 দিনে একবার কেঁপে উঠছে এই জনপদ। বারবার ভূমিকম্পনের ফলে জনমনে বড় ধরনের বিপর্যয়ের আতঙ্ক তৈরি করেছে। আর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকিতে আছে বলে জানান গবেষকরা। তাই করণীয় নির্ধারণ সহ প্রস্তুতি নেয়ার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন মুসাফির দোস। গবেষণার তথ্য মতে বাংলাদেশের ভেতর এবং খুব কাছ দিয়ে বয়ে যাওয়া বড় প্লেট বাউন্ডারি ও ফল্ট লাইনগুলোতে প্রতি 1 থেকে 150 বছর পর পর 7 মাত্রার বেশি ভূমিকম্পের শঙ্কা থাকে। এমনকি 250 থেকে 1000 বছরের ব্যবধানে 8 মাত্রার অধিক শক্তিশালী কম্পনও ফিরে আসতে পারে। দেশের বর্তমান অবকাঠামোগত পরিস্থিতি এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চরমভাবে অপর্যাপ্ত। পরিসংখ্যান অনুযায়ী শুধু রাজধানী ঢাকাতেই প্রায় 21 লাখ বাসাবাড়ি আছে, যার 30%ই 6 তলার চেয়ে উঁচু। উদ্বেগজনক বিষয় হলো এসব ভবনের প্রায় 90%ই ভূমিকম্প সহনশীল নয়। সারা দেশে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অগণিত। এটা তো মারাত্মক একটা বিষয়। এখন এটা তো সবাই ঝুঁকিপূর্ণের মধ্যে থাকবে। কোনো এক সময় একটা বড় ভূমিকম্প হইলে তো একটা বিরাট ক্ষতির সম্মুখীন। যে সমস্ত বিল্ডিং হবে সেই সমস্ত বিল্ডিং যেন সরকার থেকে অনুমোদিত করে নেওয়া হয়। ভূমিকম্পে যদি রাজধানীর 1% ভবন ধসে পড়ে যায় তবে 3 লাখ মানুষ হতাহত হবে। ধ্বংসস্তূপের নিচে আটকে আরো অনেকের মৃত্যু হবে। তাই তো আতঙ্কে আছে নগরবাসী। ঢাকার 80% বাড়ি একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। মানুষ কি হবে সে পরের কথা। বাড়ি যখন না থাকবে, সেই বাড়ি যদি রাতে হয় তাহলে মৃত্যুর হার কত পার্সেন্ট হবে এটা আমাদের ধারণার বাইরে। বিল্ডিংগুলো কোন সময় পড়ে যায় আসলে খুব ভয় লাগে। রাজুকের থেকে অনুমোদন আনে একভাবে, তৈরি করে আরেকভাবে, যার জন্য বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ হয়। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল উল্লেখ করে আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা এই 3টি প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের ভেতরে ও বাইরে বড় বড় ফল্ট আছে। বাংলাদেশের উত্তরে আসাম ফল্ট, ডাউকি ফল্ট, পূর্ব দিকে আছে সেগাইন ফল্ট এবং বাংলাদেশের ভিতরেও ছোট ছোট বিভিন্ন ফল্ট রয়েছে। আসলে এই সকল কারণে বাংলাদেশ সবসময় ভূমিকম্প প্রবণ এলাকায় রয়েছে এবং এই যে ফলগুলোর দূরত্ব বাংলাদেশ থেকে খুবই কম। উত্তরাঞ্চল সিলেট এবং পূর্বাঞ্চল মিয়ানমারের ভূমিকম্পগুলো এবং ইন্ডিয়ায় ভূমিকম্পগুলো হলেও কিন্তু বাংলাদেশ শেকিং ফিল করে অলওয়েজ। বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে ছোটখাটো কম্পন দেশের আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কা নির্দেশ করে। তাই প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। ভূমিকম্পের জন্য 3 ধরনের প্রস্তুতি নিতে হবে। একটা হচ্ছে ভূমিকম্পের পূর্বের প্রস্তুতি, আর একটা হচ্ছে ভূমিকম্পকালীন প্রস্তুতি এবং ভূমিকম্পের পরবর্তী কি করণীয় সেই ধরনের প্রস্তুতি। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রমজান ঘিরে রাজধানীতে জমজমাট ইফতার বাজার। সময়ের ব্যবধানে ভিন্নতা এসেছে বাঙালির ইফতার টেবিলে। এসব মাথায় রেখে বাহারি পণ্যের সমাহার সাজিয়েছেন বিক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে খামারবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে ইফতার বাজারের খবর নিয়ে। মনির, আপনি তো খামারবাড়িতে আছেন, এখানে ইফতার বাজার দেখছেন। ক্রেতা বিক্রেতারা কি বলছে ইফতার বাজার নিয়ে? তারা কি সন্তুষ্টি প্রকাশ করেছে কিনা? সনি, আমি প্রথমে একটু সংশোধন করে দিই। আসলে আমি খামার বাড়ি নয়, আমি রয়েছি বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের যে ইফতারি যে পসরা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে দিন যতই যাচ্ছে ততই ভিন্নতা বাড়ছে, বিশেষ করে যে মুসলিম উম্মার যে পবিত্রতম একটি মাস রমজান, ইতিমধ্যেই কিন্তু 10 রমজান চলে গেছে এবং আজকে 11তম রোজা চলছে এবং তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এমন কিছু নাই যে এখানে পাওয়া যাবে না। এখানে যেই চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ঠিক সামনে যে ফোয়ারা ছিল সেই ফোয়ারাটাই আসলে ইফতার বাজার হিসেবে রয়েছে। কারণ আপনি জানেন যে ইফতারের আর কয়েক মিনিট আর আধা ঘন্টা মতো বাকি রয়েছে। তার কারণে কিন্তু এখানে যেই ক্রেতাদের যে চাপ, সেই চাপ কিন্তু আসলে বিকেলে 3টা থেকেই শুরু হয় এবং 3টা থেকে আসলে অনেক ক্রেতার চাপ আমরা দেখেছি এবং এখন কিন্তু আসলে যারা ক্রেতা রয়েছেন তারা আস্তে আস্তে আসছেন এবং যারা এখন ইফতার বসে করারও এখনও এখানে সুবিধা রাখা হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যে বিশেষ করে যে আরব বসন্তের যে আবহ, সেই আবহ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা এই মুহূর্তে
এই ইফতার বাজারের যে এক্সিকিউটিভ শেফ, আমরা তার সাথে কথা বলতে চাই যে আসলে দেখতে পাচ্ছি খুব নান্দনিকভাবে আপনার ইফতার সাজিয়েছেন। তো আসলে আপনাদের ইফতার আইটেমে কি কি রয়েছে এবং কি কি প্রাধান্য দিচ্ছেন এবং ক্রেতা সমাগম কেমন পাচ্ছেন? আমরা প্রাধান্য দিয়েছি সবার প্রথম হচ্ছে এটা যে অ্যারাবিয়ান ডেলিকেসিটাকে, আমাদের যে গালফ স্ট্রিমের যে দেশগুলো, ওই খাবারগুলোকে একটু হাইলাইট করেছি। এবং এই খাবারগুলোর মধ্যে বিশেষ উল্লেখযোগ্যপূর্ণ জিনিস হচ্ছে আপনার যেটা স্বাস্থ্যসম্মত খাবার, তেল কম, মশলা কম, চর্বি জাতীয় জিনিস কম, যেটা হেলদি ফুড সোজা কথা। তো সেই হেলদি ফুডের ইয়েতে আমরা মূলত অ্যারাবিয়ান ডেলিকেসিতে এটা করা। সেই ইয়েতে যেমন আমরা শুরু করছি, এদিকে আসেন আমরা কিছু অ্যারাবিয়ান সুইটগুলো দেখাই, যেগুলো আমরা বাইরে কিন্তু পাবো না, একমাত্র 5 স্টার হোটেল বাদে। হ্যাঁ, যেমন এটাকে বলে বাসবুজা, এটা জর্ডান থেকে, সিরিয়া থেকে করা। তারপর হচ্ছে আপনার বালা আল শাম, এরকম আমরা আরো কিছু ডেলিকেসি রেখেছি অ্যারাবিয়ান। আমরা আসলে দেখলাম যে অ্যারাবিয়ান যেটি বলছিলাম যে অ্যারাবিয়ান ভঙ্গিমার যেই ইফতার সম্ভার, ইফতার উপকরণ, সেই ইফতারের সেই আয়োজনে কিন্তু আসলে পসরা সাজিয়ে তারা বসেছেন। এবং তারা যেটি জানিয়েছিলেন আমাদের যে এখানে কিন্তু বিকেল থেকে, বিশেষ করে 3টার পর থেকে আসলে অভিজাত শ্রেণী, যেহেতু এটি প্রশাসনিক এলাকা, এখানে অভিজাত শ্রেণী মানুষের বসবাস, এবং পেছনে দেখা যাচ্ছে কাবাবের জন্য বিশাল একটি বার রয়েছে। তো সনি, আমার কাছে এই ছিল রাজধানীর ইফতার বাজারের সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ, আপনি এত সুন্দর একটি ইফতার বাজারের খবর আমাদের জানালেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পাবনা 4 ও রাজশাহী 4 আসনে ভোট কারচুপির অভিযোগ আমলে নিয়ে সেখানকার ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 11 মে দিন ধার্য করেছেন আদালত। সাংবাদিকদের এই বিষয়টি জানিয়েছেন বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি, আমি যে সংশ্লিষ্ট বেঞ্চে আমরা এটা আজকে শুনানি করেছি। শুনানি পাওয়ার পরে আমাদের প্রাথমিক শুনানিতে এই ইলেকশন পিটিশনগুলো শুনানির জন্য আদালত গ্রহণ করেছেন। আদালত একটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন এবং সেই আদেশের মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন যে এই দুটি আসনের নির্বাচনের সমস্ত সামগ্রী, অর্থাৎ ব্যালট পেপার, বাক্স, সিল, সাপোর্ট যেভাবে যা ছিল সেগুলো সংগ্রহ করা হয়। এদের পরে স্থানীয় সরকারি সিটি কর্পোরেশনের নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। দুপুরে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। উপনির্বাচন ঘিরে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় আছে কমিশন। নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান রহমানুল মাসুদ। সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের কথা সরাসরি উল্লেখ থাকলেও বহু নির্বাচন দেশে রয়েছে লোকাল গভর্নমেন্টের, সেটা সরাসরি সংবিধানে উল্লেখ নেই। বলা আছে অন্য যে সমস্ত কাজ তাকে দেওয়া হবে, আইন করে দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে এবং সেটা সারা বৎসর ধরেই অথবা বৎসরের বেশি ভাব ধরেই চলতে থাকবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। খামেনির পর প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান নিহতের খবর দিল ইরান। পাল্টা অভিযানের হুঁশিয়ারি, পাকিস্তানের মার্কিন দূতাবাসে হামলায় নিহত 9। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিলে প্রবাস যাত্রায় চরম অনিশ্চয়তা। আগ্রাসনের প্রভাবে ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা, বলছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়াদের দেখভালের নির্দেশ। এবং সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত, শিগগিরই অ্যাকশন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যায় 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।